সত্যজিৎ রায়ের কথানুযায়ী সুকুমার রায়ের শেষ রচনা ছিল আবোল তাবোলের শেষ কবিতা। অজানা রোগে দীর্ঘদিন আক্রান্ত হয়ে রোগশয্যায় সুকুমার। রচনার সময় যে তাঁর উপর মৃত্যুর ছায়া পড়েছিল তার ইঙ্গিত পাওয়া যায় কবিতার শেষের দিকে। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত হয়ে শেষ রসিকতা করে মাত্র ৩৬ বছর বয়সে মারা গেলেন রসস্রষ্টা সুকুমার। সুকুমার রায় যে রোগে মারা যান তার নাম কালাজ্বর, এক মারণ ব্যাধি যার নিরাময়কারী ওষুধটির নাম ইউরিয়াস্টিবামাইন। আবিষ্কর্তা রসায়নবিদ প্রখ্যাত চিকিৎসক ডাক্তার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ১৯২১ সাল থেকেই উপেন্দ্রনাথ এই ওষুধ দিয়ে চিকিৎসা করছিলেন। বিশেষ করে ব্যাপক রোগাক্রান্ত অঞ্চল, চা বাগানের কুলি বা গরিব রোগীদের উপর এই ওষুধের প্রয়োগ ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। ১৯২২ অক্টোবরে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চে উপেন্দ্রনাথের একটি রিপোর্টও প্রকাশিত হয়। অথচ সুকুমার রায়ের চিকিৎসক এই ওষুধটির প্রয়োগ করলেন না। কেন? আসলে নেটিভ ডাক্তারের আবিষ্কৃত এই ওষুধের ব্যবহারের উপর ইংরেজ সরকার ছাড়পত্র দেননি, বিশেষ করে কলকাতার ইংরেজ ডাক্তাররা। একটি অমূল্য প্রাণের বাঁচার সম্ভাবনা শেষ হয়ে গেল। এই অবজ্ঞা উপেন্দ্রনাথের পিছু ছাড়েনি। নেটিভ ডাক্তারের আবিষ্কৃত ওষুধের ব্যবহারে দেশে দেশান্তরে বহু জীবন পরবর্তীতে বাঁচানো গেলেও নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েও নোবেল জোটেনি এই বিজ্ঞানীর। আজকের ভিডিওতে জেনে নিন বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জীবন কাহিনী। ১৮৭৩ সালের ১৯ ডিসেম্বর বিহারের মুঙ্গের জেলার জামালপুরে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্ম হয়। তার বাবার নাম নীলমণি ব্রহ্মচারী এবং মায়ের নাম সৌরভ সুন্দরী দেবী। তার বাবা ছিলেন পূর্ব ভারতীয় রেলের একজন ডাক্তার। সেই সময় জামালপুর ছিল বিখ্যাত রেলওয়ে জংশন স্টেশন। জামালপুরের ইউরোপীয় কিংবা ভারতীয় প্রত্যেকের ঘরে ঘরে বাঙালি ডাক্তার হিসাবে তার বাবার খুব নামডাক ছিল। রেলের চিকিৎসকের চাকরি থেকে অবসর নেবার পরে তিনি মিউনিসিপ্যাল কমিশনার এবং পরে হুগলি জেলার অনারারি ম্যাজিস্ট্রেট পদে বহাল ছিলেন। উপেন্দ্রনাথ ছিলেন তাঁদের একমাত্র সন্তান। উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর প্রাথমিক পড়াশোনা শুরু হয়েছিল জামালপুরের ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাই স্কুলে। গণিত এবং রসায়নে তাঁর ছিল গভীর আগ্রহ। হুগলি মহসিন কলেজ থেকে গণিত এবং রসায়নে অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে স্নাতক উত্তীর্ণ হন ১৮৯৩ সালে। সেই সময় দুটি বিষয়ে একসাথে স্নাতক করা যেত। ১৮৯৪ সালে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে উচ্চতর রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রেসিডেন্সিতে তাঁর রসায়নের শিক্ষক ছিলেন স্যার আলেকজান্ডার পেডলার এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্বয়ং। প্রফুল্লচন্দ্রের অনুপ্রেরণা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তারপর মেডিকেল কলেজ থেকে ১৮৯৮ সালে এলএমএফ এবং ১৮৯৯ সালে সেখান থেকেই মেটেরিয়া মেডিকা এবং শল্য চিকিৎসায় এমবি পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করেন তিনি। এজন্য তিনি গুডিভ ও ম্যাকলয়েড পদক পান। হেমাটোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উপেন্দ্রনাথ ১৯০২ সালে। একই বছরে এমডি ডিগ্রিও লাভ করেন। তাঁর পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল রক্তের লোহিত কণিকার ভাঙন। প্রথাগত পড়াশোনা শেষের আগেই উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর কর্মজীবন শুরু হয় ঢাকার মিডফোর্ড হাসপাতালে ব্রিটিশ সার্জন ও ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের ডিরেক্টর জেনারেল স্যার জেরাল্ড বমফোর্ডের অধীনে। উপেন্দ্রনাথের প্রতিভায় এবং নতুন গবেষণার আগ্রহে মুগ্ধ হয়ে বমফোর্ড ১৯০১ সালে তাঁকে ঢাকা মেডিকেল স্কুলে শরীরতত্ত্ব, মেটেরিয়া মেডিকার শিক্ষক এবং চিকিৎসক হিসেবে নিযুক্ত করেন। ঢাকায় তিনি মাত্র ৪ বছর ছিলেন। কলকাতায় ফিরে ১৯০৫ সালে তিনি ক্যাম্পবেল মেডিকেল স্কুলে মেডিসিন শিক্ষক এবং ফার্স্ট ফিজিশিয়ান হিসেবে কাজ করতে শুরু করেন। এই স্কুলটি এখন নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত। এই স্কুলেই জীবনের ২০টি গুরুত্বপূর্ণ বছর কাটিয়েছিলেন উপেন্দ্রনাথ। স্কুলের সুপারিনটেন্ডেন্ট স্যার নীল ক্যাম্পবেলের অধীনে তিনি গবেষণার সুযোগও পেয়েছিলেন। এখানেই ২০ বছরের অধ্যাপনা ও গবেষণাকালে আবিষ্কার করেন কালাজ্বরের যুগান্তকারী ওষুধ। ১৯২৩-এ কলকাতা মেডিকেল কলেজে অতিরিক্ত চিকিৎসক হিসেবে তিনি নিযুক্ত হন। ১৯২৭ সালে সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পরে উপেন্দ্রনাথ কারমাইকেল মেডিকেল কলেজে
ট্রপিক্যাল ডিজিজ বিষয়ে অধ্যাপনা শুরু করেন। এছাড়া ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের ট্রপিক্যাল ডিজিজ ওয়ার্ডের ইনচার্জ পদেও তিনি কাজ করেছেন। সবশেষে কলকাতার ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্সের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান এবং সাম্মানিক অধ্যাপক পদেও বহাল ছিলেন এই মহান মানুষটি। উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর সব থেকে উল্লেখযোগ্য কৃতিত্ব কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করা। এই রোগটি লিশম্যানিয়াসিস রোগের কয়েকটি প্রকারের মধ্যে সবচেয়ে গুরুতর। লিশম্যানিয়া এক প্রকার প্রোটোজোয়া যে রোগটি ঘটায় এবং বেলে মাছির কামড়ের দ্বারা এটি বিস্তার লাভ করে। পরজীবী ঘটিত রোগগুলোর মধ্যে এটি একটি গুরুতর রোগ। লিশম্যানিয়াসিসে একসময় পৃথিবীতে লাখ লাখ মানুষের মৃত্যু হতো। এই পরজীবীটি মানুষের কলিজা, প্লীহা ও অস্থিমজ্জাতে সংক্রমণ ঘটায় এবং চিকিৎসা না করালে মৃত্যু পায় অবধারিত। এই রোগের লক্ষণ হল জ্বর, ওজন হ্রাস, ক্ষত, অবসাদ, রক্তাল্পতা, চামড়া কালচে হওয়া এবং হৃৎপিণ্ড ও প্লীহার আকার বৃদ্ধি। পৃথিবীর প্রায় সব দেশেই রোগটি আছে। বিশেষ করে বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় দেশগুলিতে এটি ব্যাপকভাবে দেখা যেত। 1902 সালে যখন গোটা বিশ্বজুড়ে কালাজ্বরের প্রভাব থাবা বসিয়েছে, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, তখন ম্যালেরিয়া ও কালাজ্বরের ফারাকই করতে পারছেন না চিকিৎসকরা। ব্রাজিল, ইতালিতে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। স্যার লিওনার্ড রজার্স কালাজ্বর নিয়ে তাঁর গবেষণা শুরু করেন। ভারতবাসীর উপরে পটাশিয়াম থেকে তৈরি টার্টার এমেরিক প্রয়োগ করা হলে শুরু হয় পার্শ্ব প্রতিক্রিয়া। ইটালির ডাক্তাররা দাবি করেন অ্যান্টিমোনাইল পটাশিয়াম টার্টারেট প্রয়োগ করে সে দেশে ভালো ফল মিলেছে। কিন্তু উপেন্দ্রনাথ জানতেন যে ভারতে এই ওষুধ কার্যকরী হবে না। ক্যাম্পবেল মেডিকেল স্কুলে তাঁর নিজের ছোট্ট ল্যাবরেটরিতেই গবেষণা শুরু করলেন তিনি। ম্যালেরিয়ার প্রতিষেধক আবিষ্কারক নোবেলজয়ী স্যার রোনাল্ড রসকে কালাজ্বর কমিশনের অধিকর্তা হিসেবে নিযুক্ত করা হলেও তিনি এর প্রতিকার করতে পারেননি। কুইনাইনের দ্বারা এই রোগ সারেনি বলে ম্যালেরিয়া থেকে যে এই রোগ আলাদা তা তিনি ঘোষণা করেছিলেন। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ইতালির ডাক্তারদের ব্যবহৃত পটাশিয়ামের বদলে সোডিয়াম ব্যবহার করে পরীক্ষা চালালেন। সেই সময় আর্সেনিক অ্যান্টিমনি ব্যবহৃত হতো সি সিকনেস, আফ্রিকান স্লিপিং ডিজিজের প্রতিকারে। তিনি পরীক্ষা শুরু করেন সোডিয়াম অ্যান্টিমনি টার্টারেট নামক সংকর যৌগ নিয়ে, কিন্তু তা কার্যকর হয়নি। তখন ধাতব অ্যান্টিমনি নিয়ে আরও গভীর গবেষণায় রত হন তিনি। ধাতব অ্যান্টিমনি সে সময় সহজলভ্য ছিল না, প্রতিবার নিজেকেই তৈরি করে নিতে হতো। তাছাড়া দীর্ঘ সময়ের জন্য সেটি সংরক্ষণ করে রাখা যেত না। তার উপর ক্যাম্পবেল মেডিকেল কলেজের ছোট্ট ঘরে তখন বিদ্যুৎ সংযোগ নেই, জলের পাম্প নেই, সরঞ্জামও নিতান্তই সামান্য, আর্থিক অনুদানও মেলেনি। তবে তাঁর জেদ ও অধ্যবসায়ের কাছে হার মেনেছিল সমস্ত প্রতিকূলতা। 1919 সালের শেষ দিকে তিনি ইন্ডিয়ান রিসার্চ ফান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু অনুদান পান এই রোগের প্রতিষেধক আবিষ্কারের বৃহত্তর গবেষণার জন্য। অবশেষে একদিন তিনি তৈরি করে ফেলেন ইউরিয়া স্টিবামাইন, যা কিনা আসলে প্যারা অ্যামাইনো ফিনাইল স্টিবনিক অ্যাসিডের ইউরিয়া লবণ। প্রথমে খরগোশের ওপর প্রয়োগ করে সুফল মিললে মানুষের ওপর প্রয়োগ করেন তিনি। এবারেও ফল ভালোই হয়। সালটা 1920। এভাবেই তৈরি হলো কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন। 1922 সালে ক্যাম্পবেল ও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের কালাজ্বর রোগীদের ওপর ইউরিয়া স্টিবামাইনের প্রয়োগ করেন তিনি। দেখা যায় মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রোগ নিরাময় সম্ভব হচ্ছে। পরপর 9 জন রোগীকে সুস্থ করে তোলে উপেন্দ্রনাথের প্রতিষেধক। 1922 সালে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চে 8 জন কালাজ্বর রোগীকে সুস্থ করার বিবরণ সহ উপেন্দ্রনাথের আবিষ্কারের কথা প্রকাশিত হয়। 1923 সালের জুলাই মাসে ইন্ডিয়ান মেডিকেল গেজেটে ইউরিয়া স্টিবামাইন সম্পর্কে তাঁর অভিজ্ঞতার কথা প্রকাশিত হয়। উপেন্দ্রনাথের আবিষ্কারের স্বীকৃতি দিয়েছিলেন অসমের গভর্নর স্যার জন খের। তিনি বললেন, 1 বছরে প্রায় লক্ষাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছে ইউরিয়া স্টিবামাইন। দেশের গণ্ডি ছাড়িয়ে গ্রিস, ফ্রান্স, চীন সহ কিছু কিছু দেশেও এই প্রতিষেধকের প্রয়োগ শুরু হয়। কালাজ্বরে মৃত্যুর হার নেমে এলো 7%।
কালাজ্বর ছাড়াও উপেন্দ্রনাথ ফাইলেরিয়া, ডায়াবেটিস, কুষ্ঠ, মেনিনজাইটিস প্রভৃতি নিয়েও গবেষণা করেছিলেন। কালাজ্বরের ওষুধের উপর তাঁর বিশেষ কৃতিত্বের জন্য কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন থেকে মিন্টো পদক পান তিনি। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল তাঁকে স্যার উইলিয়াম জোন্স উপাধিতে ভূষিত করে। তাছাড়া তিনি কাইজারি হিন্দ স্বর্ণপদকও পেয়েছিলেন। চিকিৎসা শাস্ত্রে যুগান্তকারী আবিষ্কারের জন্য একাধিকবার নোবেল সম্মানের জন্য মনোনয়ন জমা পড়লেও উপেন্দ্রনাথ কোনো এক অজানা কারণে নোবেল পাননি। এছাড়াও তিনি ব্রিটিশ সরকারের থেকে রায়বাহাদুর এবং নাইটহুড উপাধি লাভ করেন। দেশীয় ওষুধ তৈরির জন্য তাঁর প্রতিষ্ঠিত ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউটে বহু তরুণ বিজ্ঞানী নিরলস গবেষণা করে যাচ্ছেন এখনও মানুষের সেবার লক্ষ্যে। চিকিৎসা বিজ্ঞানে তাঁর লেখা বই ট্রিটিজ অন কালাজ্বর বিখ্যাত। উপেন্দ্রনাথ ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের সভ্য, ইন্দোরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি এবং নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। 1946 সালের 6 ফেব্রুয়ারি উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।